ঘন্টায় প্রায় 200 কিলোমিটার বেগের বাতাস নিয়ে চীন এবং তাইওয়ানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি। আবহাওয়াবিদদের আশঙ্কা, 1987 সালের পর আয়তনের দিক থেকে এটাই হতে পারে সবচেয়ে বড় টাইফুন। পাহাড় ধসে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারে 30 জনের মৃত্যু, বলেছেন সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে বিভিন্নভাবে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারে 30 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রী আসাদুল হাসিবুদ্দুলু। চট্টগ্রাম অঞ্চলের 5 জেলার নিম্নাঞ্চল প্লাবিত, ব্যাহত সড়ক এবং রেল যোগাযোগ। প্রথম আলো বলেছে। চট্টগ্রাম পানিতে ভাসছে, সংসদে শাহজাহান চৌধুরী। বৃষ্টির দাপটে পরীক্ষা বাতিল, অচল জনজীবন, ভোগান্তি চরমে। রেকর্ড বৃষ্টিতে যেন থমকে গেছে চট্টগ্রাম। রাস্তায় হাঁটু থেকে কমরসমান পানি, ঘরবন্দি হাজারো মানুষ। কর্মস্থলে পৌঁছতে চরম ভোগান্তি। কোথাও বন্ধ ট্রেন, কোথাও বাতিল পরীক্ষা। টানা বর্ষণে যেন স্থবির হয়ে পড়েছে পুরো বন্দর নগরী। 6 জুলাই সন্ধ্যা 6টা থেকে 7 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় 394 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 1983 সালের পর অর্থাৎ 43 বছরের মধ্যে এটি সর্বোচ্চ। আর ভারী এই বর্ষণে 7 জুলাই সকাল থেকেই ডুবে যায় চট্টগ্রামের বেশিরভাগ নিচু এলাকা, যা আজও অব্যাহত রয়েছে। রোডের পানির অবস্থার কারণে মার্কেটে যাইতে পারতেছি না, মার্কেট ভিজিট করতে পারতেছি না। পানি তো নামার কোনো নাম কথা নাই। আন্দরকিল্লা থেকে আমি বাইক নিয়ে আসছি, ভাই চকবাজার পর্যন্ত আসতে পারছি। আমি ওইখান থেকে পুরোটা বদরাত পর্যন্ত পানি ডুবা। 8 জুলাইও ভারী বৃষ্টিতে তলিয়ে আছে নগরীর বাদুরতলা, চকবাজার, কাতালগঞ্জ, চান্দগাঁও, বাকলিয়া, মোহরা, আগ্রাবাদ ও পাঠানটুলি সহ নগরীর বিভিন্ন এলাকা। হাটহাজারী সড়কেও জমেছে কোমর সমান পানি। এতে বিপাকে পড়েছে কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ। পানি ঢুকে গেছে দোকানপাট ও বাড়িঘরেও। সকালে 8:30 ডিউটি ছিল, এরপর হচ্ছে কাবাজগুলা ওখান থেকে বদরা যাওয়ার পর আমি কোনো গাড়ি পাইনি। 2 দিন ধরেই আমাদের দোকান খুলতে পারতেছি না। ভিতরেও পানির জন্য কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না। ভাড়া যা 2-1টা পাইতাম, বৃষ্টির কারণে পানির কারণে কিছু করতে পারি না। আর এখন 10 টাকার ভাড়া যদি 20 টাকা খুঁজি, এরা যাত্রীরা উঠে না গাড়ি। আজীবন পানি এখানে থাকবে, যতই উঁচু করুক, যতই নালা খালা করা ছোট করুক, কিন্তু পানি থাকবে। কারণ আমাদের এখানে অনেক পানি, আমাদের অনেক ভোগান্তি হচ্ছে, যাতায়াত করতে কষ্ট হচ্ছে আমাদের। এদিকে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের মুরাদপুরের নিকটবর্তী এলাকায় রেল লাইন ডুবে আছে। ফলে 7 জুলাই থেকে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল। এতে হাজারো যাত্রী নিয়ে কয়েক ঘন্টা আটকে থাকে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া পর্যটন এক্সপ্রেস। একই দিন রাতে পর্যটক এক্সপ্রেস এবং 8 জুলাই সকালে সৈকত এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। এতে বিপাকে পড়েন হাজারো যাত্রী। দেশের 20 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার 9 জুলাই ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহ দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ AKM নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যমুনা টেলিভিশনের রিপোর্টে দেখা যাচ্ছে, আপিল বিভাগের রায় ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা। রায় বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে ফিরছে গণভোট। তত্ত্বাবধায়ক সরকার বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। সংবিধানের 15 সংশোধনীর আংশিক বাতিল করা হাইকোর্টের রায় বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে ফিরছে গণভোট, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সেই সাথে নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতেই ফিরিয়ে দেওয়া হয়েছে। আপিলকারী রাষ্ট্রপক্ষ সবাই বলছেন, গণতন্ত্র রক্ষায় এই রায় ঐতিহাসিক। নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার হাইকোর্টের ক্ষমতা নিম্ন আদালতকে দেয়া, সংবিধান সংস্কার বা পরিবর্তন করা রাষ্ট্রদ্রোহিতার শামিল সেই বিধান বাতিল করা হয়। পাশাপাশি গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরার পথ খুললেও ছিল জটিলতা। বিরুদ্ধে পুরো সংশোধনী বাতিল চেয়ে আপিল করা হয়।
3 দিনের শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ফলে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সর্বোচ্চ আদালতের সাম্প্রতিক রায়। যমুনা টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আপিল বিভাগের রায় দেশে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা। এই রায়টি মূলত সংবিধানের ৫৫ সংশোধনী বাতিলের বা আংশিক পরিবর্তনের আইনি প্রক্রিয়াকে বহাল রেখেছে। এর ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় সংবিধানকে অপরিবর্তনীয় করে ফেলেছিলেন এবং বর্তমান রায়ের মাধ্যমে সংবিধান কি সেই জটিল অবস্থা থেকে মুক্ত হল? শেখ হাসিনা যেভাবে সংবিধানকে অপরিবর্তনীয় করেছিলেন, 2011 সালে আওয়ামী লীগ সরকারের আমলে পাস হওয়া ৫৫ সংশোধনীর মাধ্যমে সংবিধানে এমন কিছু পরিবর্তন আনা হয়েছিল যা ভবিষ্যৎ কোনো সংসদের পক্ষে পরিবর্তন করা প্রায় অসম্ভব করে তোলা হয়। এর প্রধান হাতিয়ার ছিল অনুচ্ছেদ ৭ খ, আর্টিকেল ৭ বি। এই অনুচ্ছেদের মাধ্যমে সংবিধানের একটি বিশাল অংশকে সংশোধন অযোগ্য বা অপরিবর্তনীয় ঘোষণা করা হয়। এর অধীনে যা যা করা হয়েছিল: প্রধান বৈশিষ্ট্যগুলোর ওপর নিষেধাজ্ঞা, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, রাষ্ট্রের সীমানা, রাষ্ট্রধর্ম, রাষ্ট্রভাষা ইত্যাদি, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, মৌলিক অধিকার সহ একাদশ ভাগের ১৪২ অনুচ্ছেদের সংবিধান সংশোধনের ক্ষমতা, বিধানাবলী আর কখনোই সংশোধন করা যাবে না বলে সিলমোহর দেওয়া হয়। গণভোট, রেফারেন্ডাম, বিলোপ। আগে সংবিধানের কোনো মৌলিক পরিবর্তনের জন্য জনগণের সরাসরি মতামত বা গণভোটের বিধান ছিল। অনুচ্ছেদ ১৪২। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই গণভোটের ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়। ফলে জনগণের সরাসরি মতামত নেওয়ার আইনি বাধ্যবাধকতা তুলে দিয়ে কেবল সংসদের ২/৩ সংখ্যাগরিষ্ঠতার ওপর পুরো ক্ষমতা ন্যস্ত করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। এই সংশোধনীর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনীর দ্বারা প্রবর্তিত নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি পুরোপুরি বিলুপ্ত করা হয়েছিল। অনুচ্ছেদ ৭ খ যুক্ত করে এবং গণভোটের বাধ্যবাধকতা তুলে দিয়ে এমন একটি আইনি ল করা হয়েছিল যার ফলে ভবিষ্যৎ কোনো সরকার চাইলেও ২/৩ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সংবিধানের মৌলিক কাঠামো আর পরিবর্তন করতে পারত না। অনুমোদনের প্রয়োজন ছিল। এই কারণে যে বাংলাদেশে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করার ফলেই কিন্তু দেশে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছিল এবং এই কারণে এই পঞ্চদশ সংশোধনীটা বাতিল হওয়া প্রয়োজন ছিল। এই নীতির বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিপূর্ণভাবে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের দায়িত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে। অনেকাংশে জাতীয় সংসদের উপর নির্ভর করবে জুলাই চার্টার থেকে শুরু করে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তারা নেবেন। এই 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলো সংসদের সামনে উন্মুক্ত থাকলো। অ্যাটর্নি জেনারেল বলেন, বাতিল হওয়া 4টি বিধান ছাড়া বাকিগুলো সংসদের ক্ষমতায় ছেড়ে দেওয়া হয়েছে। যে আপনি পরবর্তীতে আর কোনো পরিবর্তন করতে পারবেন না। সুতরাং একটা পার্লামেন্ট সংশোধনী দিয়ে পরবর্তী সময়ে কি হবে কি হবে না সেটা ডিটারমিন করতে পারেন। সেটা একটা আমাদের পিটিশনার অ্যাপিলেন্টের পক্ষে আর্গুমেন্ট ছিল এবং আদালত তো সেটি গ্রহণ করেছেন, করে সেই সংশোধনীটা বাতিল করেছেন। পার্লামেন্ট তাদের স্বীয় বুদ্ধিমত্তায়, স্বীয় কার্যক্রমের মাধ্যমে সংবিধানকে যুগোপযোগী করবেন, মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করবেন। সংবাদ মাধ্যমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই বিষয়গুলো পরিষ্কার করেছেন। হাইকোর্ট ও পরবর্তীতে আপিল বিভাগের পর্যবেক্ষণে স্পষ্টভাবে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা ৭ ক এবং ৭ খ অনুচ্ছেদ দুটি সংবিধানের মূল চেতনা তথা গণতন্ত্র এবং এর মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে। আদালত আরও উল্লেখ করেন যে গণতন্ত্র অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিকশিত হয়, কিন্তু দলীয় সরকারের অধীনে হওয়া বিগত নির্বাচনগুলোতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি, যার চূড়ান্ত ফলশ্রুতি ছিল জুলাই গণ অভ্যুত্থান। আপিল বিভাগ পঞ্চদশ সংশোধনীর এই বিতর্কিত অংশগুলো, বিশেষ করে ৭ খ এবং গণভোট বিলোপের সিদ্ধান্ত বাতিল ও অবৈধ ঘোষণা করার রায় বহাল রেখেছেন।
এর ফলে শেখ হাসিনা সরকারের তৈরি করা সেই কৃত্রিম অপরিবর্তনীয় তালা বা আইনি স্থবিরতা পুরোপুরি ভেঙে গেছে। সংবিধান এখন আবার তার গণতান্ত্রিক রূপ ফিরে পেয়েছে, যেখানে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যেকোনো মৌলিক পরিবর্তন বা পরিমার্জনের সুযোগ উন্মুক্ত হল। দ্বিতীয় অংশ, সরকার কি সুপ্রিম কোর্টের এই রায় মানতে বাধ্য? হ্যাঁ, বর্তমান বা যেকোনো সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায় মানতে সম্পূর্ণভাবে বাধ্য। রায়কে দূরে সরিয়ে রেখে বা উপেক্ষা করে সরকার পরিচালনার কোনো আইনি সুযোগ নেই। বাংলাদেশের সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন বা রায় হাইকোর্ট বিভাগ এবং দেশের সকল অধস্তন আদালতের জন্য বাধ্যতামূলক। একই সাথে সুপ্রিম কোর্টের যেকোনো সিদ্ধান্ত দেশের নির্বাহী বিভাগ, সরকার ও আইন বিভাগের ওপরও কার্যকর আইনি বাধ্যবাধকতা তৈরি করে। সংবিধানের ১১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশের সকল কর্তৃপক্ষ, তা নির্বাহী হোক বা বিচার বিভাগীয়, সুপ্রিম কোর্টকে সহায়তা করতে বাধ্য। অর্থটি এখন আসে যে এখানে কি আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটকে ফিরিয়ে আনার রায় দেওয়া হয়েছে, ফিরিয়ে আনতেই হবে, নাকি এই যে রেস্ট্রিকশন ছিল সেটি তুলে দেওয়া হয়েছে, এখন সংসদ ব্যবস্থা নেবে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ও সাংবিধানিক সূক্ষ্মতা। আপনার প্রশ্নের সরল উত্তর হল, আদালতের এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের আইনি ব্যবস্থা সরাসরি এবং অবিলম্বে সংবিধানে পুনর্বহাল বা কার্যকর হয়েছে। অর্থাৎ বিষয়টি শুধু রেস্ট্রিকশন বা বাধা তুলে দিয়ে সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়নি, বরং আইনিভাবে এটি সংবিধানে সরাসরি ফিরে এসেছে। সরাসরি ধারা বাতিল ও পুনর্বহাল, হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পঞ্চদশ সংশোধনীর সেই নির্দিষ্ট ধারাগুলোকে, যেমন ২০ ও ২১ ধারা, অবৈধ, অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেছেন, যেগুলোর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান মুছে ফেলা হয়েছিল। আইনি নিয়ম অনুযায়ী একটি সংশোধনী আইন যখন আদালত দ্বারা বাতিল হয়ে যায়, তখন সেই সংশোধনীর মাধ্যমে সংবিধানের যে ক্ষতি বা পরিবর্তন করা হয়েছিল তা স্বয়ংক্রিয়ভাবে আগের অবস্থায়, স্টেটাস কোয়ো অ্যান্টি, ফিরে যায়। একে আইনি ভাষায় সংবিধানের মূল ধারা পুনরুজ্জীবিত হওয়া বলা হয়। ২.৭ খ অনুচ্ছেদের বাধা অপসারিত। শেখ হাসিনা সরকার ৭ খ অনুচ্ছেদ দিয়ে যে অপরিবর্তনীয় তালা বা রেস্ট্রিকশন লাগিয়েছিল, আদালত সেটাকেও অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেছেন। ফলে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে যে কৃত্রিম আইনি বাধা বা স্থবিরতা তৈরি করা হয়েছিল, সেটি তো দূর হয়েছেই, তার পাশাপাশি পূর্বের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের আইনি কাঠামো সংবিধানে সরাসরি ফেরত এসেছে। ৩. সংসদের ভূমিকা তাহলে কি? আদালতের রায়ের পর আইনজীবীরা এবং স্বয়ং অ্যাটর্নি জেনারেল নিশ্চিত করেছেন যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরে এসেছে এবং আগামী সাধারণ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তবে রায়ে একটি বিষয় সংসদের জন্য রাখা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে প্রায় ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছিল, যেমন নারীদের সংরক্ষিত আসন বৃদ্ধি, রাষ্ট্রদ্রোহিতার নতুন সংজ্ঞা ইত্যাদি। আদালত পুরো পঞ্চদশ সংশোধনী ঢালাওভাবে বাতিল না করে কেবল তত্ত্বাবধায়ক সরকার, গণভোট এবং ৭ ক ও ৭ খ অনুচ্ছেদের মতো মৌলিক কাঠামো ধ্বংসকারী ধারাগুলো সরাসরি বাতিল করেছেন। পঞ্চদশ সংশোধনীর বাকি অন্য যে ধারাগুলো রয়েছে, সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বা পরিমার্জন করার দায়িত্ব পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। সংক্ষেপে মূল কথা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফিরিয়ে আনার জন্য ভবিষ্যৎ কোনো সংসদের আইনের বা নতুন করে পাশের প্রয়োজন নেই। আদালতের রায়ের মাধ্যমেই তা সংবিধানে অবিলম্বে কার্যকর ও পুনর্বহাল হয়ে গেছে। সংসদ কেবল পঞ্চদশ সংশোধনীর অন্যান্য গৌণ বা অবশিষ্ট স্থলে দেশের ৪ বিভাগের নদ নদীগুলোর পানি অনেক বেশি উপরে উঠে এসেছে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ আর রংপুরের বিস্তীর্ণ জনপদ এখন থই থই পানির নিচে। বান্দরবান, কক্সবাজার ও হবিগঞ্জের অবস্থা আরো ভয়াবহ। সাঙ্গু আর খোয়াই নদীর পানি ইতোমধ্যে সীমা পার করেছে এবং বন্যার চরম ঝুঁকিতে রয়েছে দেশের আরো অন্তত 15টি জেলা। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে সর্বোচ্চ 224.0 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার ধুনটে যমুনা নদীতে
ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনের ভাঙনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফেলা বালু ভর্তি বস্তা ও জিওটিউব ব্যাগ নদীতে বিলীন হয়ে গেছে। এতে বাঁধে আশ্রয় নেওয়া বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ধুনট উপজেলার যমুনা নদীর বানিয়াজান ও শহরাবাড়ি স্পারের মাঝখানে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। প্রতিদিন ভাঙনে বিলীন হচ্ছে ফসলি মাঠ সহ ধান পাটের আবাদ। হুমকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বসত ভিটা। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী 24 থেকে 72 ঘন্টায় পরিস্থিতি আরো অবনতি হতে পারে। প্রশাসন থেকে বারবার মাইকিং করে ঝুঁকিপূর্ণ ঢালে থাকা মানুষদের নিরাপদ আশ্রয় যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বৃষ্টি আপাতত থামছে না। আবহাওয়া অফিস বলছে, আগামী 12 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত চলতে পারে। তবে স্বস্তির খবর হলো, সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমবে। তবে একটা জায়গায় বাড়ছে উদ্বেগ। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দেশে প্রবেশ করায় বৃষ্টির এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে অন্য এলাকার তুলনায় বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি এবং নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের উপকূলীয় এলাকায় স্টিপ প্রেসার গ্রেডিয়েন্টের কারণে এবং হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল দিয়ে একটি ডিপ্রেশন ল্যান্ডে উঠে গেছে এবং ল্যান্ডের উপরে সেটা এখনো ওয়েল মার্ক লো, স্পষ্ট লঘুচাপ আসছে। তো এটা দুটোর কারণেই আমাদের বে অফ বেঙ্গল থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প আমাদের দেশে আসতেছে এবং বৃষ্টিটা ঘটাচ্ছে। আপনারা দেখে থাকবেন যে গত 4 দিনে প্রায়